সুব্রত বক্সী বলেছেন যে অভিষেক আমাদের নেতা, এবং এখান থেকে কি নিউ অ্যাক্সেসের একটা কোনো খোঁজ পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে? দারুণ প্রশ্ন প্রীতি। এইটা হচ্ছে একটা অ্যাবসলিউটলি একটা ফ্যাসিনেটিং কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে তৃণমূলের নতুন অ্যাক্সিস 100% তৃণমূলে একটা নতুন অক্ষর দেখা যাচ্ছে। সুব্রত বক্সী তৃণমূলের প্রবীণ নেতা, ঠিক। তৃণমূলের জন্মকাল থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ঠিক। এটাতে উনি লিমকা বুক অফ রেকর্ডস, গিনিস বুক অফ রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ওয়েস্ট বেঙ্গল বুক অফ রেকর্ড, সব রকম রেকর্ড বুকে উনি নাম তুলতে পারেন। যে সুব্রত বক্সী যে কোনো পার্টিতে এরকম সচরাচর দেখা যায় না। একদম জন্মলগ্ন থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ঠিক আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার সহজ সম্পর্ক রয়েছে এবং আস্থার সম্পর্ক রয়েছে বলেই এতদিন ধরে রাজ্য সভাপতি রয়েছে। তো এই যে তৃণমূলের নবীন প্রবীণ বিবাদ, একটা বিতর্ক, এই বিতর্কের মাঝখানে তাদের সুব্রত বক্সীও পড়েন। কিন্তু সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এক হয়ে গেছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুব্রত বক্সীর একটা কনফিডেন্সের বা আস্থার সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমার কাছে ডেফিনেট খবর যে মাঝখানে গত কয়েক মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসে সুব্রত বক্সী বেশ কয়েকবার গিয়েছেন এবং তার সাথে অভিষেকের দীর্ঘ আলোচনা হয়েছে। অভিষেকও এটা খুবই একটা ওপেন একটা জায়গা থেকে বা কৌশলগত ভাবে জায়গা থেকে যে সুব্রত বক্সীকে কনফিডেন্সে নিয়ে নিয়েছে। তার ফলে হচ্ছে কি, সুব্রত বক্সী হচ্ছেন যে মানে একটা নায়ক মশাইয়ের মতো পার্টিতে, ঠিক আছে। ফলে তিনি যে খুব হাইপার অ্যাক্টিভ, তিনি যে যে ওভার অ্যাক্টিভ, তার যে একটা অ্যাক্টিভিজম আছে, একে করে দাও সরিয়ে দাও এখানে রেখে দাও, এরকম নয়। একটা মোটামুটি ভাবে নিষ্ঠাবান সৎ মানুষ, তাকে অভিষেকের রাখাতে কোনো সমস্যা নেই এবং তার আর ফার্দার পদের লোভও নেই। সুব্রত বক্সী সম্পর্কে ধারণা, হয়তো ক্যামাস্ট্রিটের এও ধারণা যে এভাবেই যদি বাকিটার জীবনটা চলে যায় যে রাজ্য সভাপতি পদে থেকে নির্বিঘ্নে, তাহলে সুব্রত বক্সী খুশি। তারপরে হচ্ছে যে, এবং রাজ্য সভাপতি পদে অভিষেকেরও এমন নেই যে কোনো প্রার্থী আছেন যে বদল করতে হবে, অভিষেকই চালাচ্ছেন। সামনে যদি একজন রাজ্য সভাপতি নায়ক মশাইয়ের মধ্যে থাকেন, তাতে ক্ষতিটা কি আছে? বড় বাবুর মধ্যেই থাকেন তিনি। এমনি বক্সিরা রপচড়া টাইপের বকাঝকা করে সবাইকে, তো গলা খাকারি দিয়ে সবাইকে বকে চোখে যদি রাখতে পারেন, তো এবং একজন এরকম হেডমাস্টার মশাই থাকলেন, একজন হেড স্যার থাকলেন এরকম, তো তাতে তো অভিষেকের কোনো সমস্যা নেই। তো ফলে অভিষেকের সাথে এই যে সুব্রত বক্সীর যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাই হচ্ছে তৃণমূলে আজকের একটা নতুন একটা মানে মানে কি বলবো, নতুন যাত্রাও বলতে পারবো। এটা আজকে ম্যানিফেস্টেশনটা আজকে হলো, সবাই মিলে আজকে দেখলেন, যেখানে সুব্রত বক্সী বারবার বললেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে আমাদের নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এস্টাবলিশ করছেন তৃণমূলের রাজ্য সভাপতি। তার মানে এখানে হচ্ছে যে অনেকটাই হচ্ছে যে মানে কৃষ্ণ সারথীর মতন নিয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে তৃণমূলের, এবং এইখানে আজকে বক্সিদা বা সুব্রত বক্সী দলে অনেকেরই ঈর্ষা। আমি এটাই প্রশ্ন করতাম যে এই অ্যাক্সেসের ফলে কি অনেক নেতা বা একাংশের চিন্তা হয়ে যাবে? চিন্তা হবে না, ঈর্ষার কারণ হবে। কারণ এবার কি হলো, এবার হচ্ছে তাদের সঙ্গে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা কথা হবে জানা নেই। এবার তাদেরকে হচ্ছে যে সুব্রত বক্সীকে অতিক্রম করে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে হবে, ফলে তাদের পক্ষে ব্যাপারটা সহজ থাকলো না। এবং একটা অংশ যারা ভেতরে ভেতরে উৎফুল্ল হয়ে উঠেছিলেন এবং আপাতভাবে শক্তিশালী মনে হচ্ছিল বাইরে থেকে, যাদের বিধানসভার অলিন্দে যাদের হাঁটা চলার গতি বেড়ে গেছিল, তাদের একটু ধাক্কা বটে। তারা ভেবেছিলেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মানে এখন 26-এ ভোট পর্যন্ত হয়তো একটুখানি দূরে দূরেই থাকবেন বা দিদিও তাকে দূরে দূরেই রাখবেন। তাদের কাছে হয়তো এই ব্যাপারটা একটুখানি হতাশার হতে পারে, কারণ তারা বুঝতে পারবেন যে তারা যে একটা আপাত ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন তারা, সেইটা হয়তো ক্ষণস্থায়ী হবে। সেটা একটা হয়তো রাতের স্বপ্নের মতন, সকালবেলা ঘুমটা ভেঙে দেখা গেল যে না, সেই স্বপ্নটা আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনটা দেখছেন এই, ফলে তাদের পুনর্মসিক অবস্থা হল। 2রা জুনের পর আজকে 15ই মার্চ, প্রায় হাতে গুনে যদি আমরা হিসেব করি তাহলে 285 দিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মেগা বৈঠক এবং কোথাও গিয়ে কামব্যাক বলা চলে। এরপরে কি হতে চলেছে? মানে এরপরে কি হতে চলেছে, এরপরে বললাম তো আমি যে মানে কামব্যাক তো অবশ্যই। এবং তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে যদি কোনো মাইলস্টোন থেকে থাকে, হয় না যে পার্টির বিভিন্ন মাইলস্টোন, যেমন দুটো মানুষের সম্পর্কের মধ্যেও মাইলস্টোন থাকে, দুটো বন্ধুর সম্পর্কের মধ্যে মাইলস্টোন থাকে। কালকে
অমুক রেস্টুরেন্টে খেতে গেছিলাম, আজ থেকে 3 বছর আগে 15ই মার্চ আমরা মন্দারমণি গেছিলাম, আজ থেকে 10 বছর আগে আমরা একসাথে ফুচকা খেয়েছিলাম অমুক দোকানটায়। এরকম মাইলস্টোন থাকে না সম্পর্কে, যেগুলো বাইরে থেকে লেখা হয় না, কিন্তু দুটো ব্যক্তির সম্পর্কের মধ্যে ওগুলো দুজনেই পরবর্তীকালে স্মৃতিচারণ করে। ঠিক আছে, দুই বন্ধু পরবর্তীকালে গিয়ে ভবিষ্যতে কোনো একটা তারিখে গিয়ে স্মৃতিচারণ করেন যে দেখ তোর আর আমার সম্পর্কের মধ্যে এই এই মাইলস্টোন ছিল। ঠিক সেরকম ভাবেই যে একটা পার্টির মধ্যেও ডিফারেন্ট ডিফারেন্ট মাইলস্টোন হয়। সেই মাইলস্টোনটা নট নেসেসারি সবসময় বড় বড় ঘটনা, কিছু কিছু এমনও ঘটনা ঘটে যেগুলো পার্টির ডিফাইনিং মোমেন্ট হয়, যেগুলো পার্টিকে নতুন ভাবে সংজ্ঞা দেয় পার্টির কার্যকলাপে। তো এটা একটা ডিফাইনিং মোমেন্ট, যে মোমেন্টে আজকে দেখা যাচ্ছে যে অভিষেকের কামব্যাক। অভিষেকে ছিলেনই, সংগঠনটা এভাবেই দেখছিলেন 2024 সালে লোকসভা ভোটের সময়ও, কিন্তু মাঝখানে যেটা দীর্ঘ 285 দিনের যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তিটা আজকে এক লহমায় কেটে গেল নাকি? 285 দিন মাঝখানে যে কিভাবে কেটে গেছিল, আজকে তো জাবর কাটতে হবে, যে পুরনো মনে করে করে দেখতে হবে, আচ্ছা ওই দিনকে অভিষেক বলেছিলেন, তারপরে এই হয়েছিল, তারপরে অনেকে এই ভেবেছিল, কিন্তু সেটা হলো না। কিন্তু যদি দেখি যে 2024 2 জুন আর 15ই মার্চ 2025 এর মধ্যে কোনো ফারাক নেই। তার মানে অভিষেক যতটা শক্তিশালী ছিলেন, ঠিক যে অবস্থাতেই সংগঠনটা দেখছিলেন, ঠিক সেভাবেই আবার 2025 আজ থেকে সেই সংগঠনটা দেখবেন। এটাকে একটা কামব্যাক মোমেন্ট বলতে পারো, ডিফাইনিং মোমেন্ট বলতে পারো। কারণ ডিফাইনিং এই কারণেই, কারণ এই লড়াইটা 26 লড়াই পর্যন্ত অভিষেক এভাবেই পার্টিকে লিড করবেন। অবশ্যই উপরে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, বারবার করে এটা আমি বলছি, কারণ যাতে করে আমাদের কথা থেকেও কোনো বিভ্রান্তি না হয়। আমরা এমনও বলতে চাইছি না কখনোই, নেভার এভার, যে সবার উপরে অভিষেক সত্য, সবার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য, কিন্তু তার তলায় যে সর্বাধিনায়ক নায়ক বা সেনাপতি, সেটা তো অভিষেক আজকে প্রমাণ হয়ে গেল, সংগঠনের সেনাপতি। যে এভাবেই 26 ভোট পর্যন্ত যাবে, এবং 26 ভোটে তৃণমূল চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে, তাহলে তো এইটার ফার্দার কোনো ডাইমেনশন চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আমি বলছি না, কখনোই বলছি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হয়ে যাবেন, এগুলো আমি কখনো বলছি না। পলিটিক্সে এইভাবে কোনোদিন আন্দাজ করা যায় না। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাইম লাইন অনুযায়ীও হবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইম লাইন অনুযায়ী হবে। সুতরাং এইটা নিয়ে কোনো ওই কি পদ, মানে যে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী, এইসব পদের আলোচনাতেই আমি যাচ্ছি না। কিন্তু হয় কি যে পদ থাকা না থাকার মধ্যেও যে হয়তো কোনো পদ নেই। ধরো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নয়, ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুসম্পাদক, তাহলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন তাতেও তার উচ্চতাটা কোথায় সেটা বোঝা যাচ্ছে। এবং লাইভে বসেই আপনি একটা কথা বলেছিলেন যে এই ভার্চুয়াল বৈঠকে শুধুমাত্র কি ভুতুরে ভোটার নিয়ে আলোচনা হবে, নাকি ভুতুরে ভোটারের বাইরে গিয়েও অন্য বিষয় নিয়ে আলোচনা হবে? হলো তো তাই, এবং সেটাই তো হলো। এবং তার মানে তো আমরা রাইটলি অ্যান্টিসিপেট করেছিলাম যে ব্যাপারটা শুধু ভুতুরে ভোটারের মধ্যে বিষয়ে আলোচনার মধ্যে থাকবে না, তার বাইরে একটা বৃহত্তর ক্ষেত্রে এই আলোচনাটা চলে যায়। যদি চলে যায় তাহলে বুঝতে হবে যে তার সিগনিফিকেন্স হচ্ছে যে অভিষেকই সংগঠনটা দেখবে। তো সেইটা তো আজ প্রমাণিত হলো, শুধুমাত্র ভুতুরে ভোটার নিয়ে আলোচনা হলো না, রাদার একটা এমন ম্যানেজমেন্ট বুথ এবং ব্লক স্তরের কথা অভিষেক বললেন, এবং যেভাবে বললেন যে 26 ভোটের আগে কিন্তু বেশি সময় নেই, মেরে গেলে 5-6 মাস সময় আছে, বাকি তো বর্ষা আছে, পুজো আছে, বড়দিনের উৎসব আছে, এইসব মেলা খেলা করে সময় চলে যাবে। সুতরাং এফেক্টিভ টাইমটা 5-6 মাস, এই 5-6 মাসে কিভাবে কাজ করতে হবে। আমার মনে পড়ে যাচ্ছে যে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টে স্ক্রুটিনি করার কথা সারা বছর ধরে করতে বলছেন, এই মেকানিজমটা অ্যাকচুয়ালি সিপিএম এর মেকানিজম ছিল, এবং যে কারণে আলিমুদ্দিনে বসে অনিল বিশ্বাস, প্রয়াত অনিল বিশ্বাস, তিনি বলে দিতে পারতেন যে ভোট কোথায় কেমন হয়েছে এবং কি ফলাফল হতে চলেছে। সেই মেকানিজমটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূলে তৈরি করতে চলেছে। তার ফলে এটা সাংগঠনিক ভাবে বিগ স্টেপ, এবং সেটাকে লিড করছেন কি? একদম সেটাকে লিড করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো কোনো তো অ্যাম্বিগুইটি নেই, আজকের পরে আর কারো কোনো অ্যাম্বিগুইটি থাকারই কথা না। এবারে যদি আমি যেটা বলছি যে 26 ভোটে যদি তৃণমূলের আবার কামব্যাক হয়, মানে তৃণমূল যদি পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য সরকার গঠনের করতে যায়, তাহলে তো অবশ্যই ডাইমেনশন চেঞ্জ হবে। তখন তো অভিষেকের ঝুলিতে কি কি থাকবে? অভিষেকের ঝুলিতে থাকবে 21 ভোটে লড়াই, ওগুলো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতেই আছে। আমি আবার বলছি যে কোনো যেন বিভ্রান্তি না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিটাই মেন। তারপরে অভিষেকের থাকবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সবচেয়ে বেশি পরিশ্রম করতে দেখা গেছে তাকে,
ঠিক। সবচেয়ে বেশি এফেক্টিভলি ক্যাম্পেইন সাজাতে দেখা গেছে তাকে। তো এরপরে অভিষেক, তারপরে 24-এর ভোটেরও, তারপরে 26-এর ভোটেরও। যার ঝুলিতে এত কিছু থাকবে তার তো ক্ষমতা বাড়বে, এবং সেই ক্ষমতা ট্যাঞ্জিবল কি বাড়বে না জানি না, তার পারসেপশন কত হয়, ধারণাগত ভাবে বেড়ে যাবে। পলিটিক্সে তুমি যেটা আমাকে বললে যে রাজনীতি ধারণায় চলে, তা ধারণাগত ভাবে অভিষেকের মূর্তি, অভিষেকের অবয়বটা অনেক বড় হয়ে যাবে যদি জিততে পারে। তো যদি জিততে না পারে তাহলে এর উল্টোটাই হবে, ঠিক আছে। কিন্তু যদি জিততে পারে তাহলে তো ডেফিনেটলি সেটা অভিষেকের সম্পর্কে ধারণা, তার ক্ষমতা, তার প্রভাব সবকিছুই বাংলা রাজনীতিতে বাড়িয়ে দেবে। শুধু বাংলা রাজনীতি নয়, সর্বভারতীয় রাজনীতিতেও যে অভিষেক যে আস্তে 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 একটা উপরের দিকে ওঠার চেষ্টা করছেন, যেমন ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে যাচ্ছেন বা দলকে রিপ্রেজেন্ট করছেন, সেই জায়গাটা থেকেও অভিষেকের যে স্ট্যান্ডিং, অভিষেকের স্ট্যান্ডিংটা অনেক স্ট্রং হয়ে যাবে, অনেক স্ট্রং ফুটের উপরে দাঁড়িয়ে থাকবে। এবং ওভারঅল ইন্ডিয়া জোটেও যে তৃণমূলের যে পজিশনটা সেটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। হয়তো তখন এও ডিমান্ড উঠে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুড লিড ইন্ডিয়া জোট, যদি 26-এর ভোটে তৃণমূল পশ্চিমবঙ্গে জিতে যায়। তাহলে বুঝতে পারছো, যদি এরকম হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় শুড লিড ইন্ডিয়া জোট, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবে? তো সামগ্রিক ভাবে তখন একটা আরেক রকম বদল দেখা যাবে। কিন্তু আজকে একটা ডিফাইনিং মোমেন্ট, যে ডিফাইনিং মোমেন্টে আমরা অভিষেককে আবার সংগঠনের চার্জ নিতে দেখলাম ওই 12ই জুনের পরে, 2রা জুনের পরে। আজ 2রা জুনের পরে 12ই জুন করেছিল যে একদম সাংগঠনিক ভাবে বিরতি নিলাম, তারপরে আবার এই 15ই মার্চ। ঠিক, একদমই। শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি বিষয়ে আলোচনা করলেন তা আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।